আসসালামু আলাইকুম। স্পেশাল বিসিএস ফর টিচার্স আজকের ওয়েবিনারে তোমাদের স্বাগতম। যাদের সাথে আমার আগে পরিচয় হয় নাই, আমার নাম ডাক্তার শামসুল আরিফিন। আর বিসিএস জার্নিতে আমার অভিজ্ঞতা হচ্ছে 35, 36, 37, 38, চারবার আমি প্রিলি দিই। তার মধ্যে প্রথম বিসিএস এ আমার বিসিএস নিয়ে আসলে ওরকম চিন্তা ভাবনা ছিল না। তখন আমি আরেকটা এনজিওতে জব করি। সো দেশের অবস্থা যখন খারাপ হইলো তখন আমি আস্তে আস্তে একটু বিসিএস এর দিকে ঝুঁকি। তো আমি 37-এ রিটেন দিই এবং 37-এ হচ্ছে আমি পাশ করি। এর আগে জাস্ট প্রিলিতে অংশগ্রহণ, বাট এরপর আগানো হয় না আর। এবং প্রতিবারই মোটামুটি মিনিমাম ইফোর্টে আলহামদুলিল্লাহ আমার প্রিলি হয়েছিল। তো সেই জন্য আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে খুব কম সময়ে বা কেউ যদি খুব কম ইফোর্টে প্রিলি পাশ করতে চাই, তাইলে কি করা লাগবে এই ব্যাপারে গাইডলাইন দিতে পারবো। আমার মোটামুটি এই ব্যাপারে কনফিডেন্স আছে, যেহেতু আমি নিজে এই পথটা পাড়ি দিয়ে আসছি। P2 আমাদের জার্নি শুরু 41 বিসিএস দিয়ে, কিন্তু তোমরা জানো 41 বিসিএস এর আগেই 42 স্পেশাল। ওইখানে আমাদের হচ্ছে যে তখন অনেক ডক্টর ভর্তি হয়। সেখানে 130 জনের একটা ব্যাচ আমরা ওপেন করি, সেখানে 67 জন ক্যাডার হয়। স্পেশাল বিসিএস আর একটা জার্নি আমাদের, সেটা হচ্ছে 48 বিসিএস কয়দিন আগে হইলো। স্পেশালের চ্যালেঞ্জটা হলো এখানে খুব অল্প সময়ে অনেক কিছু পড়া দিতে হয়। 42-এ আমরা মোটামুটি ভালো সময় পাইছিলাম, 48-এ একদমই সময় পাইনি আমরা। 1.5 মাসে আমাদের বিশাল একটা সিলেবাস শেষ করানো লাগছে। 48-এ আমরা সময় পেয়েছিলাম মোটামুটি 1.5 মাসের মতো। আমাদের কোর্স শুরু হয়েছিল আমাদের জুনের 4 তারিখ থেকে জুলাইতে 18 তারিখ পরীক্ষা হয়ে গেল। 1.5 মাস আমরা টাইম পেয়েছি। আর 49 যে স্পেশাল বিসিএস সেখানে মোটামুটি 2 মাসের মতো টাইম পাওয়া যাবে। তো আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি মোটামুটি কনফিডেন্ট যে তোমাদেরকে আমি ভালো একটা গাইডলাইন দিতে পারবো। তো আজকের ওয়েবিনার একটা ডিসক্লেইমার, পুরো ওয়েবিনারটা হবে গাইডেন্স পারপাজে। যে দেখো, আমি এমন কোনো ক্যাম্পেইন চালাচ্ছি না যে বাংলাদেশের সব বেকারকে আমি বিসিএস ক্যাডার বানাই ফেলবো, ওইটার সক্ষমতা আমার নাই, তাই না? সুতরাং কেউ যদি মনে করে যে এই ওয়েবিনার করে সব বেকার লোকজন বিসিএস ক্যাডার হয়ে যাবে, এটা পসিবল না। সো বিসিএস সবসময়, বিসিএস ইজ নট অলওয়েজ এ বেড অফ রোজেস। তুমি যদি মনে করো যে তুমি বিসিএস এর জন্য ট্রুলি মোটিভেটেড, তাহলে এটা তোমার জন্য রাইট প্লেস। আর যদি মনে করো যে ওয়েবিনার করলেই হচ্ছে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব, না, শুধু ওয়েবিনার করলে বিসিএস ক্যাডার হবে না। এখানে ওয়েবিনারে আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি তুমি ফলো করো, তাহলে সেক্ষেত্রে তোমার বিসিএস ক্যাডার হবার চান্স অনেক বেড়ে যাবে। তো আমাদের আজকের ওয়েবিনারে অনেকে রেজিস্ট্রেশন করছো। আমি যদি প্রশ্ন করি যে ওয়েবিনারে রেজিস্ট্রেশন করছো কেন, একটা হচ্ছে মোটিভেশনের জন্য, একটা ট্রান্সফরমেশনের জন্য। দেখো, মোটিভেশনটা খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার, খুব ভালো লাগে। কেউ কেউ আছে এরকম যে আমার কাজিন ছিল, তো সে এবং আমি একসাথে বিসিএস জার্নি শুরু। তো তাকে ফোন করলেই সে বলে বিসিএস পড়তেছি, কিন্তু সে প্রিলি একটা পাস করতেছে না। ওর কাজ ছিল সে নিয়ম করে প্রতিদিন 2 ঘন্টা করে সে বিসিএস মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনতো। হুম, তাহলে এলে কেন শুনো? শুনতে খুব ভালো লাগে, শুনলে মনে হয় যে না আমি পারবো। তো এরপর পড়াশোনা কোন না, মোটিভেশন শুনতেই ভালো লাগে। মানে কি হচ্ছে প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার, আর কে হচ্ছে ওই প্রফেশনালি ওই মোটিভেশনটা লিসেন করে কিন্তু কাজে লাগায় না। আমরা মনে করি মোটিভেশন দিয়ে তোমার কোনো কাজ হবে না, তোমার লাগবে ট্রান্সফরমেশন। সে ট্রান্সফরমেশনের জন্য তোমাকে একটা সিস্টেম ফলো করতে হবে। তো এখন আমরা বাজারে শুধুমাত্র পজিটিভ মোটিভেশন যে পাই তা না, বাজারে নেগেটিভ মোটিভেশনের কোনো অভাব নাই। ধরলাম XYZ কে একজন পরামর্শ দিল, এটা তো একটা 10,000 টাকার পরামর্শ। আগে বললাম যে 10,000 টাকার পরামর্শ, কিন্তু তো ওখানের মধ্যে বলা হয়েছে একজনে, যে একজন বললেন যে পুরাতন প্রার্থী যারা তারা 49 নম্বর প্রিলি এমনিতে টিকবে। উনি ধরে নিচ্ছে যারা পুরাতন প্রার্থী তারা কোনো পড়াশোনা করা লাগবে না, ওরা এমনিতে টিকে যাবে। সবাইকে নিয়ে নিবে পিএসসি, 1 লাখ পরীক্ষা দিলে সবাই টিকে যাবে। আর নতুন প্রার্থী হলে ওরা টিকবে না 2 মাসে, উনি মোটামুটি নিশ্চিত। ব্যতীত যে দুই একজন ব্যতিক্রম থাকবে, আর ওরা টিকবে না। তো উনি একটা ভালো পরামর্শ দিয়েছে, 10,000 টাকার পরামর্শ। যে টাকা খরচ করে কোনো লোভনীয় শর্ট কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কারণ 2 মাসে আপনি কোচিং করবেন না, ক্লাস করবেন। সো টাকার মূল্য বুঝতে বলছে, উনি 10,000 টাকার মূল্য বুঝতে বলছে। তেমন উনি চাচ্ছে না যে কারো 10,000 টাকা খুব রিস্কে পড়ে যাক। এবং উনি আরো পরামর্শ দিচ্ছে যে 49তম বিসিএস এর এমসিকিউ পরীক্ষা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। প্রস্তুতির জন্য এখন থেকে 2 মাসের মতো সময় পাওয়া যাবে। যাদের প্রস্তুতি ভালো তাদের রিভাইসের জন্য একটা পর্যাপ্ত সময়। তো নতুন প্রার্থীদের জন্য এই সময়টা যথেষ্ট না। এই ক্ষেত্রে রুটিন সাজিয়ে পরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই। তুমি একটু আগে বললো যে নতুনদের কোনো আশা নাই, নতুনটা টিকবে না বিড়িতে।
আবার এখানে বলতেছে ওরা রুটিন সাজিয়ে পরিকল্পিত করার জন্য। এটা কোন ধরনের কথা ভাই? আপনি একটু আগে বললেন যে নতুনরা হচ্ছে যে পৃথিবীতে টিকবে না 2 মাস পরে, তাহলে ওরা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে এটা বলে দিতে পারেন যে আপনি নতুনরা পরীক্ষা দেওয়ার দরকার না, আপনি টিকবেন না, আপনি দু একজন ব্যতীত টিকবেন না, দেওয়ার কোনো দরকার নাই। আবার এখানে বলতেছেন আপনি রুটিন সাজিয়ে পরিকল্পনা মাফিক প্রস্তুতি নেওয়ার জন্য, এবং 60 দিনের প্রস্তুতি নেওয়া সম্ভব। কি রে ভাই, প্রথম আমাকে ডিমোটিভেট করে দিলেন, বললেন যে 10,000 টাকা বাঁচাইতে হবে টাকার মূল্য বোঝার জন্য, আবার বললেন যে পরিকল্পিত প্রস্তুতি। তো নতুন আমি পরিকল্পিত প্রস্তুতি কিভাবে নিব? আমি তো নতুন, আমি জানি না যে কি আসে না আসে। তো তাহলে তো এটা তো একটা ভয়াবহ একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, ডিলেমার মতো। এটা তো ফলো করতে চেষ্টা করছিলাম, কিন্তু এটা তো কেমনে ফলো করি? একবার বলছে 10,000 টাকা বাঁচানোর জন্য, আবার বলতেছে আপনি নতুনরা পারবে 60 দিনে, তবে নিজে নিজে রুটিন সাজাই পরিকল্পনা মাফিক পড়ার জন্য। তার মানে উনি সম্ভবত কোচিং ব্যাপারটা সহ্য করতে পারতেছে না, এইটা মনে হয় ব্যাপার। বাট পড়াশোনার ব্যাপারে মনে উনি বলছে। এখন এই যে কোচিং নিয়ে যে এত সমস্যা, তো কোচিং আসলে কি করে? কোচিং নিশ্চয় চুরি ডাকাতি করে না। কোচিং নিশ্চয়ই এখানের মধ্যে মানুষ খুন করার টেকনিক শেখায় না, রেপ করার 101টা উপায় এটা নিশ্চয়ই শেখায় না কোচিং, ঘুষ খাওয়ার 101টা টেকনিক নিশ্চয়ই শেখায় না কোচিং। আমরা লাইফে আরো অনেক কোচিং করছি, আমরা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ভর্তি পরীক্ষা অনেক কোচিং করে আসছি। আমরা জানি কোচিং কি করে। কি করে কোচিং? এটা রুবিক্স কিউব। এখন এটা কাগজে দেওয়া হয়, যদি মিলাও, অনেক চেষ্টা করে অনেক সময় খাটায় সে মিলাই ফেলতে পারবে হয়তো, কিন্তু যদি সে রুবিক্স কিউব মেলানোর রাইট ফ্রেমওয়ার্ক এবং রাইট অ্যালগোরিদম যদি জানে, তাহলে এটা খুব কুইকলি মিলাই ফেলতে পারবে, 1 মিনিটও লাগবে না। পৃথিবীতে ওয়ার্ল্ড রেকর্ড আছে যে কয়েক সেকেন্ডের মধ্যে রুবিক্স কিউব মিলাই ফেলছে। কারণ হচ্ছে সে রাইট ফ্রেমওয়ার্ক জানে এবং তার রাইট অ্যালগোরিদম জানে, এই জন্য পসিবল হয়েছে। তাহলে কোচিং আসলে মূলত স্ট্র্যাটেজি ঠিক করে, একটা নির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে সে অনুশীলন করায়। এই কোচিংটা এমন না শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায়, পৃথিবীতে যা কিছু প্রতিযোগিতামূলক সেখানে আসলে কোচিং এর ব্যাপার। একটা ফুটবল টিম, সেখানে তো বিশ্বসেরা সব প্লেয়াররা খেলে, তো বিশ্বসেরা প্লেয়াররা খেলে, তো খেলা শেখানো তো কিছু না, তাহলে কোচ কেন ওখানে মধ্যে? কোচ লাগবে কেন ওখানে? একটা ক্রিকেট টিম, তো ক্রিকেট টিমে যারা খেলতে আসে ওরা তো সব বিশ্বসেরা খেলোয়াড়, ওরা অলরেডি খেলাটা জানে, খেলাধুলা শিখে আসছে, তো ওখানে কেন কোচ? ওখানে কেন কোচিং লাগতেছে ওখানের মধ্যে? কারণ হচ্ছে কোচ যে কাজটা করে সেটা হচ্ছে প্রতিপক্ষের দুর্বলতা কোন জায়গায়, প্রতিপক্ষের স্ট্রেংথ কোন জায়গায়, এটা কোচ গবেষণা করে। গবেষণা করে প্লেয়ারকে বলে এখন তুমি এভাবে আগাও। এই কাজটা প্লেয়ার একলা একলা করতে তার অনেক সময় লাগতো, হতে সে পারতো না। তাহলে বিশ্বসেরা আমরা যদি ফুটবল টিম বলি, বিশ্বসেরা ক্রিকেট টিম বলি, তারা তো কোচ রাখতেছে। আমরা পার্সোনাল লেভেলে খেলা যদি বলি, টেনিস যদি বলি পার্সোনাল লেভেল, তো পার্সোনাল তো কোচ থাকে। ইভেন বিশ্বসেরা দাবারও যারা, তাদেরও কোচ থাকে। তো বিশ্বসেরা দাবারও সে তো তাহলে কোচ ছাড়া নিজে নিজে খেলতে পারে। তাহলে সমস্যা কোন জায়গায় এখানের মধ্যে? আসলে কোচিং কি করে? কোচিং তুমি কি পড়বা আর কি পড়বা না, আর তথ্যের মহাসাগর থেকে ঠিক যতটুকু এক্সামে লাগবে কোচিং ততটুকু গোছাই দেয়। কোচিং তার কিছু করে না, তাই না? এটা কোচিং এর কাজ। যে পড়াটা গোছাই তোমার 10 দিন লাগতো, কোচিং ছাড়া 2 ঘন্টা ক্লাসে গোছাই দিবে। হ্যাঁ, এরপর তুমি একদিনে পড়াটা পড়ে ফেলতে পারবা। তার মানে 10 দিনের পরে একদিনে পড়া হবে, এইটুকু কোচিং এর কাজ। হ্যাঁ, আমরা যদি দেখি যে এখন 2 মাস সময়, সেখানে এখানে 3জন ক্যান্ডিডেট, সবাই ইকুয়াল সুবিধা পাইলো। বাজারের বই পড়লো, ও বই পড়লো, ও বই পড়লো, ও বই পড়লো। এখন বই পড়ার মাধ্যমে এ পুরাতন, ওর অনেক প্রস্তুতি হয়ে যাবে। হ্যাঁ, সে খুব ভালোভাবে খেলাটা দেখবে। ওর মোটামুটি হয়েছে, এর কিছুই হয় না, এ নতুন, এর কিছুই হয় নাই। তাহলে নতুন যে, এর সাপোর্ট লাগবে বেশি, পুরাতন কোনো সাপোর্ট লাগবে না। তার মানে যে ভাই পরামর্শ দিচ্ছে যে নতুনদের এখানে আপনি 10,000 টাকা বাঁচানোর চিন্তা করতে হবে আপনাকে, আসলে আপনার আরো বেশি দরকার, আপনার গার্ডেন বেশি দরকার। কারণ নতুন তো, ও তো অনেক পিছনে পড়ে আছে, ওর গার্ডেন দরকার আরো বেশি। তাহলে উল্টা একটা সিদ্ধান্ত হচ্ছে সেখানের মধ্যে। আমি তোমাদের 10,000 টাকার কোনো পরামর্শ দিব না, আসলে আমি এত ছোটখাটো পরামর্শ দেই না। 10,000 টাকার পরামর্শের জন্য আমার ওয়েবিনার করার কোনো দরকার নাই। আমি তোমাদের কোটি টাকার পরামর্শ দেবো। তো পিটিওতে কোনো 10,000 টাকার কোনো পরামর্শ দেওয়া হয় না এখানে। যা দেওয়া হয় সব কোটি টাকার পরামর্শ। যারা আমার ক্লাস করে জানো, আমি ক্লাসে বলে দিই এটা কোটি টাকা দামি একটা পড়া। তাহলে এখানে তোমাদের আমি কিছু কোটি টাকার পরামর্শ দিব, এটা ফলো করলে তুমি সাকসেসফুল হইতে পারবা। এখন সেই সাকসেসফুল হওয়ার জন্য আমরা যদি একটা ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, যে ট্রায়াঙ্গেলের নাম দিলাম আমরা গ্রোথ ট্রায়াঙ্গেল। কি জিনিস সেখানে? স্ট্র্যাটেজি, স্কিল এবং সিস্টেম। তাহলে আমরা কি করব? আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করব, ঠিক করে ওইটা বাস্তবায়ন করার জন্য সিস্টেম বানাবো, তোমাকে সেই সিস্টেমের মধ্যে ঢুকাই দিব। যখন আমরা এখানে 48তম বিসিএস স্পেশাল ব্যাচ শুরু করি, তখন খুব পেনিক লোকজন ছিল, বলতো যে ইন্টার্নদের নাকি তোমার প্রিলি হবে না, কারণ ইন্টার্নরা ওরা পড়াশোনা কোনো টাইম নেই, কদিন আগে পাস করছে, ওরা 24 ঘন্টা ডিউটি করে, ওদের পড়াশোনার কোনো টাইম নাই। পিটুই থেকে স্পেশাল বিসিএস দিকে 400 জন, তার মধ্যে 100 জন নিলে ইন্টার্ন। ওদেরকে আমি বলছি যারা বলতেছে যে হচ্ছে যে ইন্টার্নদের ক্ষেত্রে সম্ভব না,
ওদের কথাবার্তা শুনলে আমি নিজে কোনো প্রিলি পাস করতে পারতাম না, কারণ বেশিরভাগ প্রিলি আমি প্রস্তুতি নিচ্ছি হয়তো 1-1.5 মাস আগে। তা আমি ছেড়ে দিতাম, আমারও এখন হবে না। আমার পৃথিবীতে স্বপ্ন ক্রিয়েট হতো না সেই ক্ষেত্রে। সবাই যদি এ ধরনের কথাবার্তাগুলো যদি শুনতো, নতুনদের হবে না, তাহলে তো এখানের মধ্যে পৃথিবীতে নতুন কিছু ক্রিয়েট হতো না। কেন সবাই চিন্তা করতো আমার হবে না, তাহলে আমি চুপচাপ থাকি। মনে রাখবা যে এই যে আমরা বিসিএস পাস করতে পারতেছি না, এটা মেইন রিজন কি? নট বিকজ ইউ আর নট ব্রিলিয়ান্ট, তুমি অবশ্যই ব্রিলিয়ান্ট। নট বিকজ ইউ আর নট হার্ড ওয়ার্কিং, তুমি অবশ্যই কঠোর পরিশ্রমী। নট বিকজ ইউ ডোন্ট হ্যাভ গুড বুকস, তোমার অবশ্যই বই আছে, বাজারে অনেক বড় বড় তুমি বই কিনতেছো, হ্যাঁ, অনেক মোটা মোটা তুমি বই কিনতেছো। বিকজ ইউ মেমোরাইজ ইউজলেস ইনফরমেশন, তুমি অনেক মোটা বই কিনতেছো, জিকের জন্য এত মোটা একটা বই কিনলা, এই বই 2 মাসে পড়া সম্ভব না। তুমি ইংলিশের জন্য এমন একটা বই কিনলা, এটা 2 মাসে পড়া সম্ভব না। তুমি ইউজলেস ইনফো দিয়ে যদি তোমার ব্রেন যদি জ্যাম করে ফেলো, 2 মাসের মধ্যে তুমি কিভাবে প্রস্তুতি নিবা? পসিবল না। তাহলে তুমি যদি কম সময়ে প্রস্তুতি যদি নিতে হয় তোমাকে, মনে রাখবা এই যে 200 নম্বরের যে তোমার প্রিলি হবে, সেই 200 নম্বর প্রিলির মধ্যে 160টা কোশ্চেনের আনসার করার জন্য তোমাকে 20% টাইম স্পেন্ড করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে বাকি 40টা এমসিকিউ তাকে পারার লাগবে, ওটার জন্য ওকে 80% টাইম দেওয়া লাগবে, তাইলে তো তোমার তো 200টা আনসার করার দরকার না আসলে। তুমি 150টার মধ্যে তোমার কমন আসবে, কমন ফলাবা, সেখান থেকে তুমি মোটামুটি 125 থেকে 130টা তোমার কারেক্ট হবে, 20 থেকে 25টা তোমার ভুল হবে। তাহলে এই ভুলের জন্য ধরলাম তোমার আরো 12 থেকে 13 নম্বর তোমার কাটা গেল। সব মিলে তুমি হয়তো 112 থেকে 115 বা 110 এরকম একটা স্কোর পাবা। স্কোর পায় তুমি হয়তো প্রিলি পাস করবা। তাহলে তোমার পক্ষে এখন সম্ভব না যে 2 মাস পরে তুমি 200-200 এমসিকিউ পাবা। তোমার 2 মাসে 200-200 তুমি কেমনে পাবে? এটা সম্ভব না এটা। তাহলে তুমি এমন সব টপিক তোমাকে চুজ করা লাগবে যেখানে তুমি 2 মাস ইফোর্ট যদি দাও, 160টা এমসিকিউ, 150টা এমসিকিউ কমন ফেলানো সম্ভব। এমন সব টপিকের দিকে তোমাকে নজর দিতে হবে। তো এমন টপিক তোমাকে পড়া লাগবে যেখানে তুমি ইফোর্ট দিবে 20%, বা 2 মাস ইফোর্ট দিবে তুমি, 80% স্কোর করা যাবে। তাইলে 1 বছর পরে বা 2 বছর পরে হয়তো 200টা এমসিকিউ পসিবল হইতো, মেবি, মেবি, বাট এটা খুবই টাফ। 200টা এমসিকিউ কমন ফেলানো এটা খুবই আনইউজুয়াল, এরকম হয় না কখনো। 180 হইতে পারে, 190 হইতে পারে, 2 বছর পরে ধরলাম। তাহলে তুমি এমন সিস্টেম তোমাকে বের করতে হবে যে 2 মাস পরে 150টা জায়গায় দাগানো যায়। এখন সেই জিনিসটা কি আজকে ওয়েবিনারে আমরা আলোচনা করব। আমাদের 2 দিনের ওয়েবিনারে আজকে প্রথম দিন আমি তোমাদেরকে সিলেবাস অ্যানালাইসিস এবং জেনারেল পার্ট প্রস্তুতি কিভাবে নিবা সেটার রূপরেখা দিব। আগামীকালকে ওয়েবিনারটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেখানে কি কি ভুল করলে তুমি স্পেশাল বিসিএস ক্র্যাক করতে পারবে না। বিসিএস প্রস্তুতিতে মানে 60টা কমন ভুল করে, সেই ভুলগুলা কি, সে 60টা মারাত্মক ভুল। তো আজকে তোমরা আসছো, থ্যাঙ্কস। কালকে অবশ্যই আসতে হবে, কারণ কালকে আমরা কথা বলবো কোন কোন ভুলের কারণে মানুষজন বিসিএস পাস করে না। সে 60টা খুবই মারাত্মক। ওই মারাত্মক ভুলটা যদি শুনতে হয় তাহলে তোমাকে কালকে অবশ্যই আসতে হবে। স্পেশাল বিসিএস শিক্ষায় আমাদের পোস্ট হচ্ছে প্রভাষক সরকারি সাধারণ কলেজে 653টা, প্রভাষক শিক্ষক প্রশিক্ষণ কলেজ এখানে পোস্ট হলে 30টা, টোটাল 683টা। এখন পিএসসি এখান থেকে তাদের ইচ্ছা, তারা এখান থেকে চাইলে জনপ্রশাসনের রিকমেন্ডেশন সিট বাড়াইতে পারে, এটা তাদের ইচ্ছা। সুতরাং যে কোনো সময় এই ধরনের সিট পরিবর্তন হতে পারে। এর আগেই স্পেশাল বিসিএস গুলিতে আমরা 39তম স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য, 42তম ডাক্তারদের জন্য, যেখানে আমরা দেখছিলাম যে পিএসসি প্রথমে যতজন নিবে বলছে, এরপরে জনপ্রশাসনের রিকমেন্ডেশনে তারা সিট আরো বাড়াইছে। এবারে সেরকম হইতে পারে, এটা খুব আনলাইকলি না রিকোয়ারমেন্ট অনুযায়ী। একটা জেনারেল বিসিএস এর সাথে স্পেশাল বিসিএস এর পার্থক্য হচ্ছে এখানে 900 নম্বরের কোন লিখিত পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করা লাগবে না। এখানে তুমি 200 নম্বরের প্রিলিমিনারি দিবা এমসিকিউ ভিত্তিক, 100 নম্বরের মৌখিক দিবা। এই 300 নম্বরের উপরে তোমার একটা মেরিট লিস্ট হবে। তাহলে এখানে 900 নম্বরের যে ক্লান্তিকর একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা তোমার দেয়া লাগতেছে না। সিলেবাসে এখানে বাংলা 20, ইংরেজিতে 20, জিকে টোটাল 40, গণিতে টোটাল হচ্ছে 20, যেখানে গণিতে 10, মানসিক দক্ষতাতে 10, আর অনার্সে তোমার যে সাবজেক্ট ছিল বিষয়ভিত্তিক 100, টোটাল হচ্ছে 200। এখন এই সিলেবাসটা দেখে এর আগে যখন আমরা ডাক্তারদের স্পেশাল পড়াইলাম, তখনও ডাক্তারদের প্রধান কোশ্চেন ছিল যে আমার যে বিষয়ভিত্তিক 100, এই 100তে যদি আমি 70-80 তুলে ফেলতে পারি বা 70 তুলে ফেলতে পারি,
তাহলে তো ক্যাডার, তাহলে তো এটাই আমার হচ্ছে যে মেন টার্গেট না। স্পেশালি কখনো বিষয়ভিত্তিকটা ক্যাডার নির্ধারক না, কারণ ওই সাবজেক্ট তোমার মতো, তোমার আরো ফ্রেন্ড সে ওই সাবজেক্ট 4 বছর ধরে পড়ে আসছে, সেখানে প্রশ্নগুলো হবে খুবই গ্রস টাইপের, ডাক্তারদের যেরকম খুবই গ্রস টাইপের কোশ্চেন। সেইখানে মোটামুটি ম্যাক্সিমাম লোকজন এটা অ্যাভারেজ নম্বর পায়। তাহলে উপায় কি? তোমাকে আসলে জোর দেওয়া উচিত জেনারেলের 100। এখন আমরা বিষয়ভিত্তিকে পড়বো না, অবশ্যই বিষয়ভিত্তিক পড়বো। তোমার এরকম টার্গেট নেওয়া উচিত যে আমি যদি জেনারেলে আমার টার্গেট থাকবে 65 থেকে 70, আর আমার বিষয়ভিত্তিক যে আমার অনার্সের যে সাবজেক্ট সেখানে আমার টার্গেট থাকবে তাও 60+। এখন তুমি যদি দুটো যদি 60+ করে টার্গেট করো, তার মানে 125 নম্বর পাওয়ার টার্গেট যদি করো, তাহলে তুমি 110 হলে পাবা, 110 হলে পাবা। বিশ্ববিদ্যালয়ে যদি 60 নম্বর টার্গেট করো, তাহলে সেখানে তুমি 50 হলে পাবা। জেনারেলে যদি 65 থেকে 70 টার্গেট করো, তাহলে সেখানে তুমি 60 হলে পাবা। তাই টার্গেটটা তুমি যদি করো জেনারেল আমি 65 থেকে 70, আর আমার বিশ্ববিদ্যালয় থেকে 60+, যা পাই সেটা বোনাস। হ্যাঁ, এটা যদি টার্গেট থাকে তাহলে মোটামুটি আমি 125 টার্গেট যদি করি, তো 110 অ্যাটলিস্ট আমি পাবো। টার্গেট একটু বড় করলাম আমরা। তাহলে আসো আজকে আমরা কথা বলবো যে জেনারেলে আমরা যদি 65 থেকে 70 যদি পাইতে চাই তাহলে কি করা লাগবে। প্রথম আসো, যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রধান যে কাজটা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে পড়া, এবং যারা এই পরীক্ষাটা নেয় তারা এই সিলেবাসটা কতটুকু মেনটেন করে বা তাদের টেন্ডেন্সিটা কি, এই ব্যাপারে গবেষণা করা। তাহলে প্রথম আমরা আসলাম বাংলা 20 নম্বর। এখানে দেখা যাচ্ছে বাংলা ব্যাকরণে 15, সাহিত্য হচ্ছে 5। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে মেইন ইফোর্টটা দিতে হবে ব্যাকরণে। ব্যাকরণে 15, সেখানে কোশ্চেনটা হচ্ছে যে ব্যাকরণের কোন কোন টপিক পিএসসির খুবই ফেভারিট, কোন কোন টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। পিএসসির ফেভারিট টপিক হচ্ছে যে বিরোচন, ফেভারিট টপিক হচ্ছে যে প্রয়োগ অপপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি। হ্যাঁ, বিরোচন মানে হচ্ছে যে সমার্থক, বিপরীতার্থক, এগুলি। হ্যাঁ, তাহলে সমার্থক, বিপরীতার্থক, পরিভাষা, বানান, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো পিএসসির খুবই ফেভারিট টপিক। এর বাইরে যেখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা, সেটা ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন পাবা মাস্ট, শব্দ থেকে মাস্ট প্রশ্ন পাবা, পদ থেকে পিএসসি মাঝে মাঝে প্রশ্ন দেয়, স্পেশালি আমরা এটা স্কিপ করতে পারি। বাক্য থেকে তুমি প্রশ্ন পাবা, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন পাবা, সন্ধি থেকে পাবা, সমাজ থেকে পাবা। এগুলো হচ্ছে টপিকের বাইরের আসা প্রশ্ন। স্পেশালি আমরা টপিকের বাইরে যেগুলো, সিলেবাসের বাইরে যেগুলো তারা রাখছে, সেগুলোর মধ্যে আমরা এখানে বাগধারা ছাড়া অন্য কোনো টপিক আসলে এখানে বেশি জোর দেওয়া লাগবে না। তাহলে আমরা সিলেবাসের মধ্যেই ব্যাকরণে যা যা বলছে ওটুকু আমরা পড়বো। এখন ব্যাকরণ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন না যে ব্যাকরণ সবাই জানে কি পড়তে হবে, টপিকগুলো সবাই জানে। আসল প্রশ্ন হচ্ছে যে সাগর মহাসাগর সাহিত্য 5 নম্বরের জন্য কতটুকু পড়বো। বাংলা সাহিত্য যদি আমি পড়ি 5 নম্বরের জন্য, যদি সবই পড়তে যাই 2 মাসেও কাভার হবে না। তাহলে এখানে তোমার লাগবে আমাদের হেল্প, যে তুমি কি কি পড়বা। তাহলে বাংলা সাহিত্য 5 নম্বরের জন্য আমরা কিছুদিন আগে 48 স্পেশালে যেভাবে গাইডলাইন দিয়েছি সেম গাইডলাইন তোমাদের জন্যই দিব। এখানে তুমি প্রাচীন যুগ থেকে চর্যাপদ পড়ে ফেলবা। মধ্যযুগ থেকে তুমি এখানের মধ্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান যারা লিখছে, মুসলিম সাহিত্যিক যারা, তাদেরকে একটু ভালো করে পড়তে হবে। দেখো এখানে যে অ্যানালাইসিস গুলো, এগুলো হচ্ছে গত 15 বছরের বিসিএস এর অ্যানালাইসিস। তার সাথে এখন কিছু মৌলিক চেঞ্জ আসছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে তুমি সাহিত্য পড়ার সময় প্রাচীন যুগ থেকে চর্যাপদ পড়ে ফেলবা, মধ্যযুগ থেকে তুমি মধ্যযুগের যে সাহিত্য তার সাথে গুরুত্ব দিতে হবে। মুসলিম সাহিত্যিক যারা, বিশেষ করে যারা রোমান্টিক প্রণয় উপাখ্যান লিখছিল, তাদের ব্যাপারে তোমাকে একটু গুরুত্ব দিতে হবে। আর এটা ছাড়া ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা ছিল পিএসসির তোমার আম, ওরা বাংলা থেকে যে এক্সাম নিত, তো সেখানে যে শিক্ষকদের জন্য যে ইন্টারসি পরীক্ষা ছিল, সেখানে 11 জন সাহিত্যিক। এটা বিসিএস সিলেবাসে কোথাও উল্লেখ করা নাই এরকম 11 জন সাহিত্যিক, এটা একটা মিসনোমার হয়ে গেছে। হ্যাঁ, যে 11 জন সাহিত্যিক, পিএসসির 11 জন সাহিত্যিক হয়ে গেছে। এই 11 জন সাহিত্যিকের মধ্যে গত 15 বছর যাদের উপরে প্রশ্ন আসতো না তেমন তারা কারা? ফরুক আহমদ, ওনার উপর প্রশ্ন আসতো না। দেখো এই ফরুক আহমেদকে নিয়ে আমি স্পেশালের আগের দিন পর্যন্ত বলছি ওদেরকে
যে তুমি বাংলা সাহিত্য থেকে একজন যদি পড়ো সেটা ফজলুল হক আহমেদ, কারণ ওনার উপরে গত 15 বছর প্রশ্ন আসে নাই, তাহলে ওনার উপরে প্রশ্ন আসবে। আর কারা কারা আছে যাদের উপর প্রশ্ন আসতো না? কায়কোবাদ, মীর মশাররফ। তাহলে মুসলিম ভাবধারা সাহিত্যিক যারা, যাদের উপরে আগে প্রশ্ন আসতো না, এখন তারা অনেক বেশি রিলেভেন্ট, তাদের উপরে প্রশ্ন অনেক বেশি আসবে। তাহলে এই 11 জন থেকে আমরা যদি দেখি, তাহলে এখানের মধ্যে কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, ফররুখ, মীর মশাররফ, এখান থেকে আসলো আমাদের 4 জন। এই 4 জন টপ মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক যুগ থেকে তুমি, তোমার কাজ হলো আগে এগুলা পড়ে ফেলা, আগে এই 4 জনকে পড়ে শেষ করে ফেলা। এর সাথে তোমার আর কিছু রাইটার যুক্ত হবে। তাহলে কারা কারা? আমরা কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, কায়কোবাদ, মীর মশাররফ হোসেন। তার সাথে যুক্ত হবে আল মাহমুদ। তার সাথে আল মাহমুদ যুক্ত। আল মাহমুদ জানো যে গত 15 বছর ধরে ওনার সাহিত্যের উপর তেমন কোনো প্রশ্ন কখনো আসতো না। মধ্যযুগ মুসলিম সাহিত্যিক যারা, শাহ মোহাম্মদ সগীর, আলাওল, দৌলতজির বাহারাম খা, হ্যাঁ, ওনাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে ওনারা আগে ওনাদের উপরে খুব গুরুত্বপূর্ণ ছিল না, এগুলোর প্রশ্ন আসতো না। প্রগতিশীল রাইটারদের উপর প্রশ্ন আসতো। তাহলে এখন তোমাকে সেই প্রগতিশীল রাইটার তোমাকে আর পড়া লাগবে না, তুমি এখন ওনাদের সাহিত্যগুলো পড়বা। ইসমাইল হাসান সিরাজি, গোলাম মোস্তফা, তাহলে ওনারা বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি যদি বসে বসে শাহরিয়ার কবির, আনিসুজ্জামান, ওনাদের সাহিত্য পড়ো, ওনাদের উপর কোশ্চেন আসবে না, তাহলে তোর বন্ডাশ্রম হবে। এই কথাটা আমরা তোমাদেরকে বলে দিব যে তুমি আসলে কি কি পড়বা, এখানের মধ্যে কোন জিনিসটা তোমার লাগবে। তাই এটা সাহিত্য থেকে শর্ট সাজেশন হয়ে গেল তোমার একটা। 5 নম্বরের জন্য তুমি এগুলো পড়ে ফেলবা ভালো করে। এবং এখানে যেহেতু ধর আল মাহমুদের উপরে তোমার আসলে খুব বেশি পড়া নাই, তাহলে একটু ডিটেলস পড়তে হবে। যে আল মাহমুদের সোনালী কামিন যদি পড়ো, সোনালী কামিন কত সালে লেখা হয়েছে ওইটা তোমাকে পড়তে হবে, যে কত সালে প্রকাশিত হয়েছে ওইটাও তোমাকে পড়তে হবে। সোনালী কামিনের মোট সনেট কয়টা ওইটা তোমাকে পড়তে হবে। একটু ইনডেপথে যাইতে হবে, যেরকম এবার তোমার সাত সাগরের মাঝে কত সালে প্রকাশিত হয়েছে এটা আসছে, হ্যাঁ? তাহলে একটু তোমাকে ইনডেপথে যাইতে হবে। আসো ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আমরা সেম কথাটা বলবো, যে ইংলিশে যে সাগর মহাসাগর, এটা 2 মাসের মধ্যে পড়াটা পসিবল না। গ্রামারে 15, সাহিত্যে 5। পসিবল কখন? যখন তুমি জানবা আমাকে আসলে কি পড়তে হবে গুরুত্ব দিয়ে। তার প্রথমে সিলেবাসটা দেখো, যে এখানে গ্রামার হচ্ছে 15, আর সাহিত্য থেকে হচ্ছে 5। এখন গ্রামারের 15 থেকে আমরা যদি প্রিভিয়াস বিসিএস গুলো যদি দেখি, পিএসসির মোস্ট ফেভারিট টপিক কি? মোস্ট ফেভারিট টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। এখানের মধ্যে তোমাকে ভালো করে পড়তে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। ভার্ব চলে যাবে রাইট ফর্ম ভার্বের সাথে, হ্যাঁ? এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এরপরে জেরান্ড পার্টিসিপল পড়তে হবে, ফ্রেজ ইডিয়ম পড়তে হবে, কারেকশন। কারেকশন রাইট ফর্ম ভার্ব জানো যে কারেকশনের মধ্যে সবগুলো রুলসে কভার করে, তাই না? কারেকশনের মধ্যে টেন্স আছে, ভয়েস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, হ্যাঁ, নাম্বার আছে, সবকিছু আছে এখানের মধ্যে। কারেকশন পড়তে হবে, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন পড়তে হবে, ভয়েস চেঞ্জ পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট পড়তে হবে। এখানের মধ্যে ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এখন তুমি কত ভোকাবুলারি পড়বা? বিসিএস এর জন্য 500-র মতো ভোকাবুলারি আছে, হ্যাঁ? তাহলে এতগুলো পড়া লাগবে না। তুমি এমন কোনো লিস্ট তুমি ফলো করবা যেটা ছোট লিস্ট, তোমার এখান থেকে কমন আসবে, এখান থেকে কন্ডিশনাল পড়বা। তাহলে আমরা যদি সিলেবাসে শর্ট করি, তাহলে গ্রামার থেকে তোমার আসবে মূলত পার্টস অফ স্পিচ পড়বা, যেখানের মধ্যে তোমার মেইনলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ, ভার্ব চলে যাবে রাইট ফর্মের সাথে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজ ইডিয়ম, কারেকশন, হ্যাঁ, কন্ডিশনাল, টেন্স, ভয়েস, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। এখন দেখো, এটা ট্রু যে গ্রামার হচ্ছে যে তুমি এখন বাজারে যদি যে কোনো ভালো একটা বই নিলে, এটা তুমি 2 মাস না 1 বছরের মধ্যে শেষ করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো যে আমি হচ্ছে যে শুধু ইংলিশ গ্রামারই পড়বো বিসিএস এর জন্য, তাহলে শুধু ইংলিশ গ্রামার পড়ো তুমি 2 মাস না, তুমি 1 বছরে তুমি শেষ করতে পারবে না। বা তুমি গাইডলাইন মানলে সুবিধা কি তোমাকে একটু বলি। আমি যদি এখানে আমাদের 48 স্পেশাল বিসিএস এর যদি আমি যদি লেকচারগুলো দেখাই, এখানে আমার টোটাল 16টা লেকচার। এই 16টা লেকচার যারা ফলো করছে, আমি একটা যদি ওপেন করি, যেমন আমি শুধু বেসিকের লেকচারে যদি ওপেন করি, শুধু বেসিক লেকচারটা ওপেন করলাম, যেখানের মধ্যে আমাদের 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 হচ্ছে যে যেখান থেকে শুরু কয়টা স্লাইড, এখানে আমাদের সব মিলে আমাদের, আমরা বেসিক যদি ধরি, আমরা এখানের মধ্যে সব মিলাই আমাদের এখানের মধ্যে কয়টা, আমাদের সব মিলে 35 থেকে 40টার মতো স্লাইড এখানের মধ্যে। শুরুর দিকে কিছু ব্ল্যাঙ্ক স্লাইড, হাতে কিছু লিখছিলাম, হ্যাঁ। এখন হ্যান্ড রেজ করার দরকার নাই, আমি প্রশ্নের আনসার কালকে দিব, হ্যাঁ, বেশি প্রশ্ন কালকে দিব।
আমি যদি দেখি এখানের মধ্যে আমাদের যে ডিটারমিনার নাউন প্রোনাউন, এখন তুমি বাজারে একটা মোটা বই থেকে যদি পড়তে যদি যাও, তাহলে তোমার কত কিছু পড়তে হবে। আমরা কি করছি এখানের মধ্যে, পুরো জিনিসটা ইন শর্টে নিয়ে আসছি আমরা এখানের মধ্যে, তাই না? সব মিলে কয়টা স্লাইড আছে আমার এখানের মধ্যে, সবগুলো স্লাইডে একটা বা দুটা সেন্টেন্স এখানের মধ্যে। তা দেখা গেল এখানের মধ্যে এই পুরো লেকচারটা করতে একজনের কতক্ষণ লাগবে, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, এবার নিজে বসে চোখ বলে পড়ে ফেললে ওর পড়াটা কাভার হয়ে গেল। তাহলে মোট কয়টা লেকচার এখানের মধ্যে, আমাদের 16টা লেকচার। তাহলে এই 16টা লেকচার, এটা পসিবল, ও একসাথে প্রস্তুতিতে এই 16টা লেকচার গোছানো পসিবল। কিন্তু সেটা যদি হয় যে বাজারের মোটা একটা ইংলিশ গ্রামারের বই, যেটা পড়তে ওর আসলে 2 বছর লাগবে, তখন তো আসলে পসিবল না। তাইলে যিনি বলছে যে হচ্ছে যে নতুনদের পক্ষে পসিবল না, ওনার আসলে কোনো আইডিয়া নাই যে এখন কত সফিস্টিকেটেড এখানে আমাদের প্রস্তুতি ওয়ে চলে আসছে। নাহলে পরে পিএসসিতে আমরা প্রতিবার প্রতি বিসিএস এর আগে আমরা হচ্ছে যে 45 ডেজের কোর্স লঞ্চ করি, হ্যাঁ, 1 মাসের কোর্স লঞ্চ করি। তো এই শর্ট কোর্সগুলোতে তাহলে লোকজন কেন চান্স পাইল? তাহলে চান্স তো পাইতো না তাহলে এখানের মধ্যে। তাহলে নিশ্চয়ই আমরা এখানের মধ্যে এমন কিছু ওয়ে ফলো করি যাতে করে সে অল্প সময়ে পুরো পড়াটা গোছাতে পারে। আসো ইংলিশ লিটারেচার, এটা সিলেবাস যদি আমরা দেখি, তোমার এখানের মধ্যে সিলেবাস শুরু হয়েছে থেকে, এখানে আমাদের সিলেবাস শুরু হয়েছে মূলত রেনেসাঁ থেকে, পিএসসি বলেই দিছে। তাহলে এখানে আমাদের ওল্ড মিডল ইংলিশ আসলে এখানে আমাদের পড়া লাগবে না। তো একটা জেনারেল বিসিএস এ ইংলিশ লিটারেচারের উপরে যত নম্বর থাকে, স্পেশালিতে মাত্র 5 নম্বর, তাই না? অনেক কম। একটা জেনারেল বিসিএস থাকে 15 নম্বর সাহিত্য থেকে। এখন এখানে 5 নম্বরের জন্য কি আমরা কি সেম জিনিসই পড়বো? আমাকে জানতে হবে তো আসলে কি পড়বো। এখানে আমরা তোমাদেরকে টোটাল, আচ্ছা এই স্লাইডগুলো তোমরা পেয়ে যাবা, আমরা একটা টেলিগ্রাম গ্রুপ করছিলাম, যারা ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করছিল সেই টেলিগ্রাম গ্রুপে আমরা স্লাইডগুলো দিয়ে দিব। টোটাল আমরা এখানে 24 জন রাইটারের একটা লিস্ট দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে উইলিয়াম শেক্সপিয়ার, তার দোস্ত ক্রিস্টোফার মার্লো। মার্লো কই গেল এখানের মধ্যে আমাদের, আম, এই মার্লো আছে, তার দোস্ত মার্লো আছে এখানের মধ্যে। তারপর আমরা আধুনিক যুগ থেকে জর্জ বার্নার্ড শোকে দিছি এখানে। তাহলে এখানে যে লিস্ট আমরা করছি, এই লিস্ট হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যেখান থেকে পিএসসি অবশ্যই প্রশ্ন দেয়। হ্যাঁ, তো টোটাল আমি আর পড়তেছি না রাইটারদের নাম, টোটাল এখানে আমরা 24 জন রাইটার দিলাম। এখন তুমি বলবো যে এই টোটকা কি আসলে কাজে আসে কিনা। আমি একটা টেলিগ্রামে স্ক্রিনশট দেখাই, এটা স্পেশাল বিসিএস এর আগে। ওরা বলতেছিল এত কিছু কিভাবে পড়বে ইংলিশ লিটারেচার থেকে, তখন আমি ওদেরকে গ্রুপ করে দিয়েছিলাম যে এখানের মধ্যে ওরা শেক্সপিয়ার এবং তার দোস্ত ক্রিস্টোফার মার্লো, সাথে বার্নার্ড শো, এটা একটা গ্রুপ। ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ, কিটস মিল্টন, এরা হলো একটা গ্রুপ। জন ডান, এন্ড্রু মার্বেল একটা গ্রুপ, বেন জনসন উনি একা একটা গ্রুপ, টিএস এলিয়ট, চার্লস ডিকেন্স একটা গ্রুপ, ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যাট, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন ওনার একটা গ্রুপ। মোট কজন রাইটার দিছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15 জন থেকে 4টা কোশ্চেন চলে আসছে ওদের। এখন কেউ যদি মনে করে যে আমি ইংলিশ লিটারেচার আমি সবই পড়বো আসলে এখানে, তুমি ইংলিশ ইংলিশ লিটারেচার পুরোটা পড়তে তোমার 20 দিন লাগবে মিনিমাম, 15 থেকে 20 দিন লাগবে তুমি যদি সবকিছু পড়তে যাও। কিন্তু তুমি যদি তোমার প্রস্তুতিটা পিন পয়েন্ট করতে পারো যে আমি কি পড়বো কি পড়বো না, যদি ঠিক করতে পারো, তাহলে তোমার পক্ষে 2 মাসের মধ্যে আসলে সম্ভব। এটাই জন্য তোমাদের দেখাইলাম। সাধারণত আমরা আমাদের ইন্টারনাল স্ক্রিনশটগুলো ওইভাবে দেই না আমরা, কিন্তু এটা তোমাদের জন্য এই জন্য দিলাম যে তোমরা যাতে বিশ্বাস করতে পারো যে আসলে এটা পসিবল। তাহলে আমরা কেমনে জানছি যে এদের উপরে আসবে? যে আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি, সে 41 থেকে পড়াচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে পিএসসির ওরা কাছে কাছে প্রশ্ন দিতে পারে, কোনটা কোনটা আসতে পারে। যেমন কিডসকে আমি কেন দিচ্ছি ডাক্তারদেরকে, কারণ কিডস নিজে ডাক্তার। যদি কিডস নিজে ডাক্তার, আমি বলছি তাহলে ডাক্তার উপরে থেকে আসবেই, ওই অভিজ্ঞতা থেকেই। তো নিশ্চয় প্রতিটা বিসিএস নিয়ে আমাদের একটা এরকম একটা অ্যানালাইসিস থাকে যে এই বিসিএস কারা কারা আসতে পারে, কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আগে যেরকম আমরা বলতাম যে প্রগতিশীল সাহিত্যিক বেশি গুরুত্বপূর্ণ, এখন বলে না প্রগতিশীল সাহিত্যিক যারা তাদেরটা আসবে না, এখন মুসলিম সাহিত্যিক যারা তাদেরটা বেশি আসবে। মুসলিম বলতে মুসলিম ভাবধারার সাহিত্যিক, মানে নামে মুসলিম না, যারা মুসলিম ভাবধারার সাহিত্যিক তাদেরকে এখন বেশি পড়তো, কারণ ওরা গত 15 বছর ব্রাত্য ছিল, ওদের উপর আসতো না। মুসলিম ভাবধারার সাহিত্যিক মানে ও কোনো সাহিত্যিক না, ওরে ওরে পড়া যাবে না। হ্যাঁ, আসলে বাংলাদেশ বিষয় বলি 20, সেম, এইটা সাগর মহাসাগর যদি সিলেবাসটা চিন্তা করি। হ্যাঁ, দেখো এই জাতীয় বিষয়াবলী থেকে কি বলছে পিএসসি, যে এটা ডাক্তারদের জন্য ছিল যে 1757 থেকে আধুনিক যুগ পর্যন্ত সিলেবাসে 4 নম্বর। এখন দেখো আমরা পিএসসি কে কতটুকু আমরা হচ্ছে গবেষণা করছি। আমরা যখন এখানে আগে বাংলা এই বিষয়ে আমি পড়াইতাম পিটিওতে, এখন আমি ব্যস্ত থাকার কারণে ডক্টর সিদ্ধার্থ পড়াই, রিক্যাপটা আমি করাই দিছি। তো আমরা যখন এখানে যখন ক্লাস যখন সাজাই, তখন সিদ্ধার্থের সাথে আমি কথা বললাম, আমি বললাম যে যে এখানে
তুমি যখন বাংলাদেশ বিষয়গুলো যখন পড়াবা তখন কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে এখানে যে আমরা ওদেরকে পিএসসি সিলেবাসের ভিতরে নাই, কিন্তু আমরা জানি ওরা সিলেবাসের বাইরে প্রশ্ন করে। তুমি একটা লেকচারের মধ্যে 17-57টা পড়াবা, কয়টা লেকচার ছিল, কয়টা স্লাইড ছিল, এটা আমাদের কে বলছে, আমরা পিএসসি কে অ্যানালাইজ করে এটা জানি আগে থেকে। তাহলে দেখো আমরা প্রাচীন যুগ থেকে এখানে কোনো স্লাইড কোনো মডিফাই করা হয় না। পিএসসি পিডিএফ স্লাইডগুলো তুমি অনেক জায়গায় দেখতে পাবা, কোনো মডিফিকেশন আসে না, নাহলে তুমি বলবা যে এটা আপনারা পরে ঢুকে দিচ্ছেন এখানের মধ্যে। তো আমরা তো এখানের মধ্যে প্রাচীন যুগ থেকে পড়াইছি, কয়টা স্লাইড সব মিলে প্রথম দিকের এই 15টা প্রশ্ন, এটা বাদ দিলে আমরা এখানে টোটাল স্লাইড পড়াইছি ওদেরকে, এখানের মধ্যে সব মিলে 105-6টার মতো স্লাইড পড়াইছি। হ্যাঁ, এটা কেন পড়ালাম আমরা, কারণ আমরা জানি যে পিএসসি হচ্ছে যে এই কামটা করতে পারে, পিএসসির অভিজ্ঞতা আছে এই কাম করার, পিএসসি পুরাতন হিস্ট্রি আছে এই ধরনের কাজ কাম করার, যে ওরা সিলেবাসে যা দেয় তার বাইরে থেকে কিন্তু অনেক কোশ্চেন করে। তাহলে এখন আমার এখানে যে 100টার মতো স্লাইড আছে, সেই স্লাইডের মধ্যে কি একটা স্লাইড একটা বা দুটো লাইন আছে বা ছোট ছোট স্লাইড, এগুলো এটা কেন পড়ালাম, আমরা জানি পিএসসি কাজটা করতে পারে। তাহলে এখান থেকে এই প্রথম লেকচার থেকে 2টা কোশ্চেন কমন আসছে। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি পিএসসি আসলে কি করতে পারে, ওরা আসলে কি করে। হ্যাঁ, তো তাহলে পিএসসি সিলেবাস যেটা বলছে এর বাইরেও আমরা অনেক সময় অনেক কিছু আমরা পড়াই, কি জন্য, কারণ আমরা জানি যে পিএসসির প্রিভিয়াস যে রেকর্ড সে অনুযায়ী। এখন তুমি জাতীয় বিষয় বলি তুমি নিজে যদি পড়তে যাও, অনেক একটা মোটা বই তুমি হচ্ছে যে ইয়া করলা, সিলেক্ট করলা, ধরলাম অ্যাডভান্স ভিউ বইয়ের নাম। এখন এই মোটা বইটা তুমি 2 মাস দূরে থাক, তুমি 1 বছরে পড়তে তোমার খবর হয়ে যাবে আসলে সব তথ্য মুখস্থ করতে। তাহলে এখানে আমরা কি কোন কাজটা করব, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ওই স্পেসিফিক টপিকের কোন লাইনটা তোমার লাগবে সেটুকু তোমাকে কভার করে দেয়া। তোমার এখানে সংবিধানে এতগুলো অনুচ্ছেদ থেকে তোমার আসলে এখানে একটা স্পেশাল বিসিএস এ তোমার কোন কোন অনুচ্ছেদ তোমাকে টাচ করা লাগবে সেই জিনিসটা আমরা তো ক্লিয়ার করে দিই। তুমি আমাদের বিষয়াবলী থেকে যদি 7+ পাইতে চাও তাহলে ইতিহাসটা ভালো করে পড়লা, 1757 আগে একটু তুমি পড়ে রাখতে হবে, কারণ পিএসসির আগে রেকর্ড খুব খারাপ। কৃষি পড়লা, জনসংখ্যা পড়লা। হ্যাঁ? আর আরো 5+ পাওয়ার জন্য অর্থনীতি, বাজেট সমীক্ষা, সংবিধান, শিল্প এবং সরকার রাজনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, দেখো এখানে কোথাও আমি কিন্তু সাম্প্রতিক রাখি নাই, কারণ সাম্প্রতিক আমি যদি বাদ দেই তাইলে বাকি যে টপিকগুলো পড়তে আমার যতদিন লাগবে সাম্প্রতিক পড়তে আমার তার চেয়ে বেশি সময় লাগবে, তাই সাম্প্রতিক বাদ দিয়ে আমি এখানে 12 নম্বরের একটা কল্পনা করে ফেলছি। এখন তুমি নিজে যখন পড়বা তাহলে তোমার পড়াশোনার তোমার এখানে সিরিয়ালটা কি হবে, আমরা যখন রিক্যাপ সেশন নিচ্ছি এখানের মধ্যে আমরা কিন্তু ইতিহাস দিয়ে শুরু করি নাই, আমরা শুরু করছি কৃষি দিয়ে। প্রথম আমরা কৃষি পড়ছি কারণ এটা এটা শর্ট সিলেবাস, শেষ করে ফেলা সহজ। আমরা জনসংখ্যা পড়াইছি, তারপর আমরা হচ্ছে যে অর্থনীতি পড়াইছি, সংবিধান, শিল্প, সরকার রাজনৈতিক ব্যবস্থা, এটা পড়ানোর পর আমরা ইতিহাসে গেছি। যেহেতু ইতিহাস পড়তে অনেক বেশি সময় লাগবে, তাহলে এটা একটা স্ট্র্যাটেজি আমাদের, যে আমরা আগে ছোট টপিকগুলো পড়ে শেষ করে ফেলাম, এটা রিক্যাপে, মেন ক্লাসের কথা না, মেন ক্লাস আমরা সিরিয়ালে গেছি। তাহলে প্রথম যে আমরা রিক্যাপ সেশন মানে প্রিলির আগে আগে যে সেশনগুলো নিয়েছি সেখানে আমরা কৃষি দিয়ে শুরু করছি। কেন শুরু করলাম, কারণ ইতিহাস অনেক লম্বা চলো টপিক, অনেক কিছু আমাকে পড়তে হবে। তা নিজে তুমি যদি একলা যদি পড়তে চাও তাহলে তুমি এই সিকোয়েন্স ফলো করতে পারো, ছোট টপিকগুলো তুমি আগে পড়ে ফেলতে পারো। হ্যাঁ, তবে তোমাকে আগে বুঝতে হবে পিএসসির ফেভারিট টপিক কি, কোথেকে কোথেকে পিএসসি প্রশ্ন দেয়। আর আন্তর্জাতিক, আন্তর্জাতিক ভাস্ট। হ্যাঁ, সেম, এটাও আসলে তোমার 2 মাস না, এটা 1 বছর লাগবে প্রস্তুতি নিতে, ট্রু। কিন্তু তুমি যদি জানো যে পিএসসির সিলেবাসে তারা যদিও 2 নম্বর করে দিয়ে আছে প্রত্যেকটা টপিকে, ওরা কি আসলে ফলো করে এটা? না, 48 স্পেশাল ওরা বেশিরভাগ কোশ্চেন দিয়ে রাখছে জাতিসংঘ থেকে। তা আমাদের স্টুডেন্টকে সেই সেম সেম কথাটা বলছি যে ভাই তুমি জাতিসংঘ পড়ো এবং আন্তর্জাতিক সংগঠনগুলো তুমি পড়ো। তাহলে পিএসসি যে সিলেবাসটা দিয়ে রাখছে 2-2 করে, এটা আসলে ওরা 100% ফলো করে না। তাহলে তুমি আসলে বেশি বেশি কোনটা পড়বা, বা আমরা কোনটা কোনটা বেশি পড়াবো? আমরা সবচেয়ে বেশি পড়াবো আন্তর্জাতিক সংগঠন, যেখানে তুমি 3 থেকে 4 বা 5 নম্বর এখান থেকে পেয়ে যাবা। বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনীতি থেকে তুমি আরো 2 নম্বর পাইতে পারো, শান্তি নিরাপত্তা থেকে 2 এবং পরিবেশ বিষয়ক কূটনীতি থেকে তুমি আরো 2 নম্বর পাইতে পারো। তাহলে তুমি নিজে পড়াশোনা আসলে কোন সিকোয়েন্স ফলো করবা, তোমাকে যদিও পিএসসি বলছে যে সংগঠন থেকে 2 নম্বর, আসলে 2 না, সংগঠন থেকে ওরা আরো বেশি কোশ্চেন দেয়। তুমি 48 স্পেশাল কোশ্চেন একটু খুলে দেখো, আমাদের ওয়েবসাইটে পাবা বা যে কোনো জায়গায় পাবা যে কোথেকে কোথেকে তারা বেশি কোশ্চেন দিচ্ছে। আসলে ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি, এইটাতে সিদ্ধান্ত নেওয়া খুব ক্রুশিয়াল যে তুমি এখানে কি পড়বা। যে কেউ যদি খুব ভালোভাবে ম্যাথ করতে চায় বিসিএস এর, ও 1.5 থেকে 2 মাস লাগবে। তাহলে এখানে তোমার এত বিলাসিতা করার সুযোগ নাই। তাহলে তুমি আসলে কি করতে পারো, ম্যাথ বেশি পড়বো নাকি মেন্টাল বেশি পড়বো? যদি কারো ম্যাথে উইকনেস থাকে তাহলে সে ম্যাথের স্পেসিফিক কিছু টপিক পড়বে, মেন্টালটা ভালো করে পড়বে, যাতে করে
যে ম্যাথের মধ্যে সে 3 থেকে 4 পাইলো, মেন্টালে 6 থেকে 7 পাইলো, দুটা মিলা সে মোটামুটি 8-9 বা 9-10 একটা স্কোর পেয়ে গেল। এটা থাকা উচিত তার টার্গেট। এখন ম্যাথের কোন কোন টপিক বেশি পড়া উচিত? সিলেবাস দেখো, পুরো পাটিগণিতের উপরে 2 নম্বর মাত্র, আর বীজগণিত, তারপরে তোমার ত্রিকোণমিতি এবং জ্যামিতির উপরে বাকি আরো 8 নম্বর। তাহলে এখান থেকে তুমি ডিসাইড করো যে পাটিগণিত পড়তে তোমার কত বেশি সময় লাগবে। তাহলে তোমার আসলে গুরুত্ব দেওয়া উচিত মেইনলি বীজগণিতে। বীজগণিতের কোন কোন টপিকে তুমি এখানের মধ্যে ইম্পর্টেন্স দিবা সেখানে আমরা একটু দেখি। বীজগণিতের মধ্যে আবার তুমি একটা টপিক বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা, এখানে আবার তুমি টুকটাক যদি পারো, তুমি ভালো হোক খুব ম্যাথে, টুকটাক দুই একটা নিয়ম তুমি দেখতে পারো, কিন্তু ইন ডেপথ পড়া তোমার আসলে দরকার নাই। তুমি মূলত গুরুত্ব দিবে কোথায়? মেন্টালে। তাহলে কি পড়তে পারো? ম্যাথে তোমার গুরুত্ব দেওয়া উচিত মেইনলি বীজগণিতে। তুমি গুরুত্ব দিবা কিসে? যদি মনে হয় তুমি ম্যাথ খুব ভালো পারো না, তা ঠিক করো, এইখানে আমি যে টপিকগুলো লিখছিলাম, বীজগণিতিক রাশি, সূচক লগ, দ্বিপদী, ধারার মধ্যে সমান্তর গুণিত দুটাই, সরল সমীকরণ, হ্যাঁ, অসমতা, তুমি কোন কোন টপিকে তুমি কমফোর্টেবল। দেখো, সরল সমীকরণ কিন্তু শুদ্ধি পরীক্ষা করে মিলাই ফেলা যায়, অসমতা অনেকগুলো শুদ্ধি পরীক্ষা করে মিলাই ফেলা যায়। তাহলে এই শর্টকাটে মিলে ফেলা ধারা তো খুবই সোজা। হ্যাঁ, দ্বিপদীর মধ্যে সূত্র আছেই দুইটা। লগ সূচক মোটামুটি 19 যেহেতু কোর্সে বীজগণিতে, লগ সূচকে তোমার ভালো একটা দখল আছে, তা অল্প কয়েকটা টাইপ করা লাগে। বীজগণিত রাশি সূত্র পারলে মোটামুটি মিলানো সোজা। তাহলে পাটিগণিত অনেকের কাছে ঝামেলা মনে হইতে পারে। যদি ঝামেলা মনে হয়, তুমি মিলি শতকরা আর অনুপাত করো, শতকরা অনুপাত মেইনলি এগুলো করো। তোমার ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, এগুলো নিয়ে এত মাথা নষ্ট করার কোনো দরকার নেই। শতকরা অনুপাত করো, একটা কমন আসবে অ্যাটলিস্ট পাটিগণিত থেকে। মেইন টাইমটা দাও তুমি বীজগণিতে। আসো, সেট ফাংশন তোমার খুব প্রিয় টপিক ছিল 9-10-এ, সহজ ছিল। সেট ফাংশন করো। ত্রিকোণমিতি তুমি শুধু উন্নতি গুণ আর দূরত্বের অঙ্ক করবা, দুই টাইপের অঙ্ক করলে তো একটা কমন চলে আসবে। ঘনবস্তুর কিছু কমন সূত্র আছে। আর তোমাকে করতে হবে স্থানাঙ্ক জ্যামিতি। যারা ইন্টারমিডিয়েটে স্থানাঙ্ক জ্যামিতি ছিল না, কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল না, তারা এটা বাদ দিতে পারো। আর ইন্টারে যাদের ছিল, সেখানে তাও কি, এখানে সূত্র অল্প কয়টা সূত্র, যে তোমার দুটা বিন্দু দূরত্বের সূত্র, লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, 3 টাইপের অঙ্ক আছে। তাহলে দেখো, তুমি পাটিগণিত করতে তোমার যে সময় লাগবে তার জন্য কম সময় তুমি এই টপিকগুলোর প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। তাহলে তোমার শর্ট হয়ে গেল না জিনিসটা? কিন্তু তুমি নিজে যদি করো, শুরুতে ধরে তুমি হচ্ছে যে শতকরার সব নিয়ম তোমাকে করতে হবে, কি দরকার? সহযোগিক মুনাফার সব টাইপ তোমাকে করতে হবে, লাভ ক্ষতি সব টাইপ তোমাকে করতে হবে। অৌকিক নিয়ম তো সিলেবাসেই দেয় না এখানের মধ্যে, তাহলে অৌকিক নিয়ম নিয়ে তুমি মাথা গরম করে কি লাভ হবে? এখানের মধ্যে সিলেবাসের মধ্যে নাই অৌকিক নিয়ম। তাহলে এই জন্য তোমাকে আসলে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। তুমি স্পেশাল বিসিএস দেখো, একটা কথা আমি সবসময় বলি, আমি আগে এখানে ব্যাংকের ম্যাথ ক্লাস নিতাম, তো আমি সবাইকে একটা কথা বলি, বিসিএস হচ্ছে একটা বীজগণিত নির্ভর পরীক্ষা, ব্যাংক হচ্ছে একটা পাটিগণিত নির্ভর পরীক্ষা, মাথার মধ্যে ঢুকাই ফেলো। বিসিএস প্রিলি রিটেন, এটা হচ্ছে একটা বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি নির্ভর পরীক্ষা। আর ব্যাংক হচ্ছে একটা পাটিগণিত নির্ভর পরীক্ষা। তাহলে বিসিএস প্রস্তুতি তুমি পাটিগণিত নিয়ে তোমার ভয় লাগতেছে, তাহলে এত মাথা নষ্ট করার কি দরকার? তুমি এই 2 মাসের মধ্যে এত পাটিগণিত তুমি কই কই করবা? এগুলোর মধ্যে এত টাইম নেই, পাটিগণিত নিয়ে তোমার অনেক ভয় কাজ করে। দরকার না, আমি যেটা বললাম তুমি এটা ফলো করো না। এটা ফলো করলে তোমার তো এখানের মধ্যে 7-8টা কমন আসবে 10-এর মধ্যে ইনশাল্লাহ। এখন মেন্টাল কি করবা? নাম্বার 3 ভালো করে পড়ে ফেলবা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, নাম্বার 3 ভালো করে তুমি পড়ে ফেললা। দশমিকের গুণ ভাগ ভালো করে পড়ে ফেললা। যান্ত্রিক দক্ষতা থেকে ভরকেন্দ্র যে অঙ্কগুলো আছে, ভরকেন্দ্র অঙ্ক সবসময় একটা করে আসে, এবং কপিকল, ভরকেন্দ্র কপিকল তুমি করে ফেলো। পাজল আমি বাদ দিতে বলবো, কারণ পাজল হচ্ছে তোমার অনেক টাইম লাগবে। পাজল যদি ভাগ্য ভালো থাকে, পরীক্ষার হলে বসে বসে গুণে গুণে মিলে ফেলতে পারো। এইখানে কয়টা ত্রিভুজ আছে, কয়টা চতুর্ভুজ আছে, আমরা তো কয়টা কমন নিয়ম বলে দিলাম, কিন্তু কমন নিয়ম তো সবসময় তোমার আসবে না। পাজল পরীক্ষা হলে চেষ্টা করতে হবে, পাজল নিয়ে তুমি বেশি মাথা নষ্ট করে লাভ নাই। তুমি স্থানিক সম্পর্ক, যে একটা লোক এত মিটার উত্তর দিয়ে গেছে, পূর্ব দিয়ে গেছে, এখন কোথায় আছে, একটা বের অঙ্ক পিথাগোরাসের সূত্র থেকে দিন তারিখ বার করো, আর আত্মীয় সম্পর্কটা করো, যে তোমার শাশুড়ি পোলা তোমার কি হয়, ওইটা আত্মীয় সম্পর্ক টাইপের গুলো করো। তাহলে মেন্টালি তোমার একটা ভালো নম্বর তোলার চান্স আছে। তাই ম্যাথ মেন্টাল যাদের জন্য ভীতিকর, যারা ভয় পাও, তুমি টার্গেট রাখো যে বীজগণিতে কোনটা কোনটা তুমি ভালো পারো। দেখো, সরল সমীকরণ তো তোমার সত্যি পরীক্ষা করে মিলে ফেলা যায়, এক্স এর মান বের করে দুই পক্ষে বসাইলে কোনটা মিলে সেটা ইজিলি বের করে ফেলা যায়। অসমতা মিলে ফেলা যায়, ধারার মধ্যে অল্প কটা সূত্র আছে, এগুলো তো ভয় পাও না, এগুলো করো। সেট ফাংশন করো, এটা ভয় পাও না তুমি। বীজগণিতের রাশি করো, লগ সূচক করো, যেটা ভয় পাও না। লগের মধ্যে সূত্র আছে একটা দুইটা, সূচকের সেম, এবং এমনগুলো আসবে লক সূচক যেগুলা তুমি 1 মিনিটের মধ্যে মিলাই ফেলতে পারবা।
তোমাকে লম্বা চড়া লক বের করতে দিবে না, লম্বা চড়া সূচক তোমাকে বের করতে দিবে না। দ্বিপদীর মধ্যে তোমার এখানের মধ্যে আমার একটা দুটো সূত্র আছে, তাহলে এটা ভালো করে করো, বহুপদীর যে সূত্রটা। তাহলে এখানে তোমাকে খুব স্ট্র্যাটেজিক ভাবে আগাইতে হবে, যে তুমি তোমার সময় নষ্ট করতেছো কোথায়, সময় নষ্ট করা যাবে না, তুমি যেটা যেটা তোমার পক্ষে সম্ভব সেখানে সেখানে তোমাকে টাইমটা দিতে হবে। আমরা বিশ্বাস করি ভালোভাবে প্র্যাকটিস করলে ম্যাথ মেন্টালে 14+ পাওয়া পসিবল। তুমি টার্গেট রাখো, মেন্টালে ভালো করবা। ম্যাথ যদি তুমি ভয় পাও, তুমি টার্গেট আরেকটু কমাও, ম্যাথের টার্গেট আরেকটু কমাই ফেলো। তুমি ম্যাথের টার্গেট রাখো তুমি 5, মেন্টালে রাখো 6, তাহলে 11 টার্গেট রাখো। কিন্তু আমি ম্যাথ পারি না, 2 মাসের মধ্যে ম্যাথ তো সম্ভব না, তাহলে আমি পরীক্ষা দিব না, না এটা না। তুমি ম্যাথের টার্গেট একটু কমাই ফেলো, ম্যাথে 5, মেন্টালে 6। দেখো যে বিসিএস টাইপের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, এখানে ডিমোটিভেটিং কথাবার্তা বললে মার্কেট পাওয়া সোজা, লাইক বেশি পাওয়া যাবে। কেমনে? ধরো ফুটবল বিশ্বকাপে 200টা দেশ অংশগ্রহণ করলো, আমি বললাম যে তোমরা কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না, 199টা ক্ষেত্রে এটা সত্য হবে, মাত্র একটা টিমের ক্ষেত্রে এটা মিথ্যা হবে। পৃথিবীতে 200টা দেশ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিযোগিতা করে, 32টা দল চূড়ান্ত পর্বে খেলে, একটা চ্যাম্পিয়ন হয়। এখন আমি যদি বলে দিই তোমরা কেউ ফুটবল খেলার দরকার নেই, তোমরা সবাই বাদ, তোমরা কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না, 199টা দলের ক্ষেত্রে আমার কথাটা সত্য হবে। তাহলে আমার সত্য হওয়ার রেট কত? মাত্র 0.5%। প্রতি বছর জেনারেল বিসিএস 4 লাখ লোক, সে 4 লাখ থেকে 2,000 ক্যাডার হয়, তোমার ক্যাডার হওয়ার রেট কত? 0.5%। আমি যদি গণারে যদি বলে দেই আপনাকে বিসিএস এর পিছনে টাইম নষ্ট করার দরকার নাই, আপনারা কেউ পারবেন না, 3,98,000 লোকের ক্ষেত্রে সত্য হবে জিনিসটা, মাত্র 2,000 ক্ষেত্রে এটা মিথ্যা হবে। তার মানে 99.5% লোকের ক্ষেত্রে আমার কথাটা সত্য হবে, যে আপনারা চান্স পাবেন না, কেউ পড়াশোনা করার দরকার নাই, বাদ দেন সবাই, সম্ভব না। মনে রাখবা মেজরিটি সবসময় সত্য না, আসলে খুব অল্প সংখ্যক মানুষ মসজিদে নামাজ পড়তে যায়। তুমি ফজরের রক্ত যাও নামাজ পড়তে, ফজরের সময় নামাজ পড়তে যাও, এক কাতারও হয় না কোনো মসজিদে, এক কাতারও ফিল আপ হয় না ঢাকা শহরে। হ্যাঁ, অন্য জায়গায় আমি জানি না, এখানে এক কাতারও ফিল আপ হয় না, নামাজ পড়তে যাও, তাহলে বেশিরভাগ মানুষ সকালবেলা ঘুমায়, তাহলে যেটা যেটা বেশিরভাগ মানুষ যেটা করে তাহলে সেটা সবসময় ট্রু না। কখনো কখনো মাইনরিটি ট্রু হইতে পারে। এখন আমি যদি গণহারে বলে দিই যে আপনি প্রস্তুতি নিয়েন না, বাদ, আপনি পারবেন না, আপনি, বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে সত্য হবে, ওরা লাইকও দিবে, ওরা বলবে আপনার কথা সঠিক। কিন্তু মানুষ তো আসলে সে জিততে চায় কোনো কিছু, এবং সে কষ্ট করে এটা অর্জন করতে হয়। তাহলে তুমি তোমার লাইফে যে প্রিভিয়াস পরীক্ষাগুলো যদি তুমি যে চিন্তা করো, তো মনে হইতো যে 2 মাসের মধ্যে এসএসসি তো সম্ভব না এটা, তাহলে আমি বাদ দিই, কাটাকাটি দিয়ে ঘুমাই, কোনো মতে পাস করলে হবে। এইচএসসির আগে তোমার সেম জিনিসটা মনে হয়েছিল যে 2 মাসের আগে আমি পড়ে শেষ করতে পারবো না, দেখো তুমি মানে জিপিএ 5 পাওয়ার হিস্ট্রি আছে তোমার সেগুলোতে। ভর্তি পরীক্ষার আগে তো মনে হয়েছে আমার পক্ষে সম্ভব না, কিন্তু না, একটু চেষ্টা করি, দেখা যাবে তুমি 2 মাসের পরে পৃথিবীতে অনেক কিছু তুমি অর্জন করছো। যে লোকে বলছে 2 মাসে সম্ভব না, সেও হয়তো অনেক কিছু অর্জন করছে। এখন যেহেতু এগুলো বলে মার্কেট পাওয়া সোজা, কারণ বেশিরভাগ লোক ফেলই করবে। এই স্পেশালে যদি 1 লক্ষ লোক যদি দেয়, সেখানে ক্যাডার হবে 600 বা 1,000 সিট বাড়াইলে, তাহলে বাকি 99,000 আসলে ফেলই করবে, তাহলে 90%, 99% তো মার্কেট পাওয়া যাবে এখানের মধ্যে। এখন দেখো তোমার বিসিএস এ মাত্র 0.5 থেকে 0.6% প্রার্থী ক্যাডার হয়। হ্যাঁ, স্পেশাল ডাক্তার স্পেশাল ছিল 5%, সেজন্য এখানে 95% লিখছে, তাহলে এখানে মূলত হবে আমাদের 99.5% প্রার্থী ক্যাডার হতে ব্যর্থ হয়। এখন কেন এটা? কারণ হচ্ছে এট সাম পয়েন্ট ক্যান্ডিডেটস লুজ হোপ, আশা হারায় ফেলে। কেন হারায় ফেলে? কারণ একটা বিসিএস এর পিছনে আমাদের ইমোশন বিনিয়োগ হয়, টাইম বিনিয়োগ হয়, মানি বিনিয়োগ হয়, কোচিং এ ক্লাস করতেছে, বই কিনতেছে। হ্যাঁ, যখন একবার দুইবার সে পরীক্ষা দেয় সফল হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে সে। এখন যখন একবার কেউ ফেল করে, তখন সে একই সাথে তার কনফিডেন্স এবং ডিগনিটি দুটাই হারায়। সবাই জিজ্ঞেস করে তুমি পাস করো নাই, ও ম্যাজিস্ট্রেট হবা তুমি, অনেকে গুদা মারে, ও ম্যাজিস্ট্রেট হবা তুমি, আচ্ছা পাস করো নাই না, ও তুই আবার দিবেনি পরীক্ষা। মানুষ, আত্মীয়স্বজনরাই, কাছের মানুষে, পরিবারের লোকজনই হচ্ছে যে তিরস্কার করে, ও পাস করতে পারো নাই, ও পাশে বাড়ি সাদ্দাম তো পাস করছে, তুমি পারো পারো নাই, আচ্ছা আমার শালাতো ভাই দুলা ভাই ও তো পাস করছে, তুমি পাস করতে পারো নাই, ওহো আহা, আচ্ছা ঠিক আছে ভালো করে পড়ো। আসলে ওকে গুতা মারতেছে, এই জিনিসগুলা ওকে খুব আঘাত করে। হ্যাঁ, সে চিন্তায় পড়ে যায়, কি করব কি করব চিন্তা করে সে, এবার মনে তাহলে আর পাস করতে পারবো না, সে আশা হারাই ফেলে, কনফিডেন্স হারাই ফেলে সে। হ্যাঁ, মনে রাখবা, ওরিং ইজ লাইক পেইং এ ডেট ইউ ডোন্ট ও। যে অতিমাত্রা চিন্তা করা, এংজাইটিতে ভোগা, এমন একটা ঋণ, এমন একটা ঋণ নিয়ে চিন্তা করলা যে ঋণটা তুমি আসলে নাওই নাই। তাইলে তুমি এত চিন্তা ওভার থিঙ্কিং না করে তোমার কাছে অ্যাকশনে নেমে পড়া। হ্যাঁ, তো সমস্যাটা তাহলে আমাদের কোথায়?
সমস্যাটা আসলে তোমার নিজের মধ্যেই। হ্যাঁ? বাইরে থেকে কোনো সমস্যা নাই। সাকসেস ডিপেন্ড করে, তোমার মাইন্ডসেট হলো 80%, মেকানিজম 20%। মাইন্ডসেটটা হচ্ছে আগে। এখন তুমি মাইন্ডসেট যদি ঠিক করো যে সম্ভব না 2 মাসে, তাহলে 80% তুমি ধরা খাইলা। সম্ভব না, শেষ তো। কদিন আগে ডাক্তারদের স্পেশালের মধ্যে ইন্টারনেট ভাবছিল সম্ভব না। আমরা যখন বলছি সম্ভব, তুমি চেষ্টা করো, তো এত ইন্টারনেট তাহলে কিভাবে পাস করলো? ওরা তো পড়াশোনার টাইম পায় নাই, ওরা তো আগে থেকে পড়েও নাই, ওরা তো সবসময় ডিউটি করে হাসপাতাল, তারা কেমনে পাস করলো? ওদের মাইন্ডসেট। ওদের আমরা বুঝাইছি যে তোমার মাইন্ডসেট তুমি আগে উন্নতি করো, ইন্টারনেট থেকেই সম্ভব। তাহলে মাইন্ডসেটটা আসো। তুমি যদি ধরে নাও যে কোন মোটিভেশনাল স্পিকার, কোন সলিমুল্লাহ নাতি বলছে 2 মাস পরে সম্ভব না, তুমি যদি ধরো সম্ভব না, তাহলে আসলে সম্ভব না। যদি ভাবো সম্ভব, তাহলে সম্ভব। সো ইউর থটস, নলেজ, স্কিলস, লাইফস্টাইল, ভিশন লিমিট ইউর পটেনশিয়াল। তুমি আগামী 2 মাস আসলে কি করবা, লাইফস্টাইল কি হবে, তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠবা নাকি তুমি সকালে ঘুমাবা, ওটার উপর ডিপেন্ড করবে। তুমি ওভার থিঙ্কিং করো কিনা, এটার উপর ডিপেন্ড করবে তোমার সফল হবা কি হবে না। হ্যাঁ। এবং 99% হার্ম মূলত তোমার মাথার ভিতরে, তোমার মাথার ভিতরে সমস্যার কারণে, তোমার থটসের কারণে। 1% হয়তো কোনো অন্য কোনো রিয়েলিটির কারণে। 99% হার্মের জন্য দায়ী হচ্ছে তুমি নিজে। হ্যাঁ। বাইরের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই। কি সমস্যা তোমার? তোমার ভিতরে নিউরাল ক্যাওস চলে। হ্যাঁ। তোমার কনসাস মাইন্ড এবং সাবকনসাসের মধ্যে যুদ্ধ চলে। কনসাস মাইন্ড বলে আই নিড টু পাস, সাবকনসাস বলে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করছি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করছি, আমি পেরিফেরি ইউনিভার্সিটি থেকে পাস করছি। সাবকনসাস মাইন্ড বলে। কনসাস মাইন্ড বলে আই নিড টু প্রিপেয়ার। সাবকনসাস বলে সলিমুল্লাহ নাতি বলছে 2 মাসে সম্ভব না, তাহলে মনে সম্ভব না। সলিমুল্লাহ নাতির পোস্টে লাইকও আছে অনেক, তাহলে মনে সম্ভব না। কনসাস মাইন্ড বলছে আই নিড টু স্টাডি। সাবকনসাস বলছে হোয়াট ইফ আই ফেল, ফেল করলে তো কি হবে, তাইলে তো কি করবো? তোমাদের সারাক্ষণ এই যুদ্ধটা চলে। আমি মনে হয় যথেষ্ট মেধাবী না, আমি মনে হয় ন্যাশনাল ভার্সিটি থেকে পাস করছি, আমি মনে প্রাইভেট থেকে পাস করছি। মনে রাখবা, তোমার আগে আরো অসংখ্য লোকজন ন্যাশনাল থেকে পাস করে ক্যাডার হয়েছে। তোমার আগে আর অসংখ্য স্টুডেন্ট প্রাইভেট থেকে পাস করে ক্যাডার হয়েছে। এবং তোমার আগে আর অসংখ্য স্টুডেন্ট পাবলিক থেকে পাস করে ক্যাডার হয় নাই। তা পাবলিক মানে ক্যাডার, বিষয়টা এরকম না। তোমার মাইন্ডসেটের উপরে। তোমার আগে আরো অসংখ্য লোকজন ন্যাশনাল থেকে পাস করে ক্যাডার হয়েছে, অসংখ্য লোকজন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ক্যাডার হয়েছে। এখন তুমি কোনটা ভাববা তুমি? সো তোমার ব্রেনটা আসলে একটা সুপার কম্পিউটার। হ্যাঁ। এবং সবসময় তোমার সাথে সে কথাবার্তা বলে। হ্যাঁ। যখন তুমি চিন্তা করো আমি মনে হয় পারবো না, সে বলে ইয়েস বস, আপনি পারবেন না। তুমি যখন বলো এক সলিমুল্লাহ নাতি বলছে নতুনটা 2 মাসে পারবে না, তখন সে বলে ইয়েস বস, 2 মাসের মধ্যে সম্ভব না, এটা অনেক পড়া। তুমি যখন বলো এত মোটা ইংলিশ বই এটা মনে পারবো না, সে বলে ইয়েস বস, এত মোটা বই এখানে সম্ভব না। হ্যাঁ। সে তোমার তোমার হলো কথা বলে। তুই যখন বলো যে না আমি 2 মাস পড়বো, 2 মাস পড়লে হইতে পারে আমার 49 নাও হইতে পারে, কিন্তু 50 জন্য তো আমি অনেক আগে থাকবো, তখন সে বলে ইয়েস বস, আপনি 2 মাস ভালো করে পড়েন, যদি 49 নাও যদি হয় 50তে আপনি অনেক আগে থাকবেন, আপনি পড়েন। তার মানে সবসময় সে সেলফ টক করতে থাকে তোমার সাথে। তুমি যা যা চিন্তা করো সে তোমাকে ইকো করে তোমার সাথে সাথে। এখন তুমি তাকে কিভাবে ইনপুট দিবা? তুমি তাকে যদি বলো এই 2 মাস আমি না খাওয়া ভুলে আমি কঠোর পরিশ্রম করব, 49 না হলে 50তে হলেও আমার হবে, আমি আগে থাকবো। বিসিএস না হলে নন ক্যাডার জব হলেও হবে, নন ক্যাডার না হলে ব্যাংক হলেও হবে, ব্যাংক না হলে অন্য কোনো জব হলেও হবে, আমার কিছু একটা তো আমার হবে। আমি যে এই যে এত কষ্ট করে যে আমি ইংলিশ পড়লাম, এত কষ্ট করে যে জিকে পড়লাম, এত কষ্ট করে যে আমি ম্যাথ করলাম, তাহলে এগুলো তো বৃথা যাবে না। 49 যদি না হয় 50 হবে, 50 না হলে নন ক্যাডার হলে হবে, না হলে আমার অন্য কোনো জব হবে না, সরকারি ব্যাংক হবে, কিছু একটা হবে আমার অ্যাটলিস্ট। তখন তোমার ব্রেন বলবে ইয়েস বস, আপনি আগায় যান, কিছু একটা অ্যাটলিস্ট হবে। যদি তুমি বলো যে না আমার তো হবে না এখানে 2 মাসের মধ্যে, তখন বলবে ইয়েস বস হবে না আপনার, আপনি বসে বসে আপনি ঘুমান। দেখবা যারা খুবই তোমার হতাশা চর্চা করে, এদের বসে কাতাকায় দিয়ে ঘুমাইতে থাকে। ঘুম থেকে মাঝে মধ্যে এসে তোমার হচ্ছে একটু উঠে উঠে চিন্তা করে যে হবে না, আর একটু ঘুমাই নেই তাহলে। তো ও তো আরো লুজার, ও তো আরো আরো লুজ, আরো হবে না ওর। তাহলে মনের সাথে যুদ্ধটা হচ্ছে তোমার, এটা লড়াই জেতার হলো আসল কথা। হ্যাঁ। তো আমরা আমরা একটা এখানে ব্যাপ মডেল আমরা হচ্ছে যে বা বাপ মডেল আমরা সাজেস্ট করতেছি। প্রথমে তোমাকে বিলিভ করতে হবে, বিলিভ না করলে কোনো কাজ হবে না, তো বিশ্বাস করতে হবে সম্ভব, এটা বিশ্বাস করতে হবে। তারপর তুমি অ্যাকশন করবা, তুমি ডেলি পড়াটা সাজাবা, টার্গেট করবা, সেই টার্গেটটা অ্যাচিভ করার ট্রাই করবা, এবং তোমার প্রোগ্রেসটা তুমি ট্র্যাক করবা যে আমার প্রতি সপ্তাহে কতটুকু পড়া হচ্ছে।
তাহলে আগে তো বিলিভ করতে হবে। এখন আগে যদি তুমি সলিমুল্লাহ নাথের কথা শুনে যদি মনে করো যে 2 মাসে সম্ভব না, তাহলে তো তোমাকে প্রথমটা এখানে ক্রস, তাহলে এইগুলা কিছু করার দরকার নাই, এখানে ক্রস তোমার, তুমি এখানে হারিয়ে গেছো। তোমাকে ল অফ বিলিফ মেনে চলতে হবে। যেটা তুমি বিলিভ করো, যেটা তুমি ফিল করো, দেখবে এক সময় তোমার ব্রেন সেটা অর্জন করার ট্রাই করবে। পৃথিবীর যে চারপাশে যে শক্তি, সে তোমার এই লক্ষ্য অর্জনে সে তোমাকে, মহাজাগতিক শক্তি তোমার উপর ভর করবে, তোমার প্রচন্ড ফোর্স কাজ করবে, সম্ভব এটা। তোমার লাইফে এরকম অসংখ্য সময় আসছে যখন মনে হচ্ছিল সম্ভব না, আর তুমি বিশ্বাস করতে সম্ভব এবং তুমি আগায় গেছো এভাবে। সো বিলিফ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, তাহলে যদি তুমি বিশ্বাস করো যে সম্ভব, তাহলে কোনো নেগেটিভ বিলিফ তোমাকে থামাতে পারবে না। তাহলে এই বিলিফ সিস্টেমটা আসলে কি করে, ইনফরমেশন অ্যাকসেপ্ট করতে পারে সে। হ্যাঁ, যে তোমার এক্সিস্টিং বিলিফটাকে কি করতে পারে, ভ্যালিডেট করতে পারে। তাহলে আগে তোমার বিলিফ ফিল্টারটা তুমি চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, আগে তোমার ফিল্টারটা চেঞ্জ করো। নিজেকে একটা মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা বলো যে আমি আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হয়ে যাওয়ার পরে আমার লাইফে এই সুবিধাগুলো আসছে, আমার সামাজিক মর্যাদা এভাবে বাড়ছে, এই অর্জনগুলো আমার হয়েছে, পরিবারে আমাকে অনেক খোঁচা মার্কা কথাবার্তা বলতো, এখন তারা বলতেছে না। আত্মস্বজন আমাকে খোঁচাইতো বেকারত্ব নিয়ে, এখন আর খোঁচাবে না। এটা নিজে কল্পনা করো, দেখবো তোমার মধ্যে একটা প্রচন্ড শক্তি চলে আসছে। না, তাহলে আমাকে অনেক পড়তে হবে। নিজেকে একটা মিথ্যা কথা বলো, আমি বিশেষ কাটার হয়েছি, এখন আমার যারা আমাকে খোঁজাতে এতদিন, তাদের চেহারার দিকে তাকাও, কল্পনায় তোমাদের একটা ফোর্স কাজ করবে যে না, তাহলে আমাকে এটা এখন অর্জন করতে হবে। দেখো যে যারা মানুষের সাথে অন্য কোনো প্রাণীর আসলে পার্থক্য কোন জায়গায়, যে ওদের আসলে কোনো অপশন নাই চুজ করার, আমাদের অপশন আছে। আমরা যেটা হওয়ার জন্য আমরা চুজ করব, ওটা আমরা হইতে পারবো। এটা প্রাণী সেটা হতে পারবে না, ওদের সে অপশনটা নাই। তাহলে আমরা যেহেতু যেটা ডিজার্ভ করি, যেটা কল্পনা করি, সেটা হওয়ার চেষ্টা করতে পারি, তো সেই চেষ্টাটা আমরা কেন করবো না? হ্যাঁ, তো বেশিরভাগ লোকজন কি করে, আমরা ব্লেম দিই যে এখানের মধ্যে পরিবারের সমস্যা, ওই সাপোর্ট নাই, হ্যাঁ, ওই সমস্যা, সেই সমস্যা, বই কেনার টাকা নাই। এগুলা বললে আসলে একটু কিছু ভালো লাগতে পারে, যে আমি তো মাত্র ফ্রেশার, মাত্র পাশ করছি, তাহলে আমার পক্ষে সম্ভব না, আমার কাছে তো কোনো বই নাই, তাহলে সম্ভব না, তাহলে আমি একটু ঘুমাই। হ্যাঁ, এগুলো একটু একটা আনন্দ দেয়। অ্যাকচুয়ালি মোল্লা নাতি বলছে যে নতুনদের সম্ভব না, ও তাহলে তো আমার পক্ষে কথা বলছে, আমি একটা লাইক দিয়ে আসি। বলছে জি ভাই, আপনার কথা ট্রু, এখানের মধ্যে এটা কোচিং ব্যবসায়ীদের এটা প্রচারণা, সুতরাং এটা সম্ভব না ভাই, আমি আপনার সাথে একমত। তো এটা বলে তোমার তো কোনো লাভ হয়নি আসলে। ওনারা একটা লাইক পাইছে, তো তুমি একটা ভালো কমেন্ট করে তুমি একটু শান্তি পেলা, কিন্তু তুমি তো ক্যাডার হও না এর ফলে। তুমি যে তোমার পক্ষে একজনকে বাইরে গেছো, যে সে বলছে সম্ভব না, তুমি মেনে নিলে সম্ভব না, তুমি একটু শান্তি পেলে মনের মধ্যে। তোমার বন্ধু ঠিকই, সে ওই লোকের কথা বিশ্বাস করে নাই, সে নিচে এসে চালা গেছে, সে ক্যাডার হয়ে গেছে, তুমি হতে পারো নাই, তুমি ওই লোকের সাথে সহমত জানাই তুমি শান্তি পেয়েছো জাস্ট। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কি কাজটা আমরা করতে পারি, থিঙ্কিং করতে পারি। কেমন করবো সেই থিঙ্কিংটা? এই থিঙ্কিংটা আমরা যদি খুব ভালোভাবেও করতে পারি, তাহলে বেটার ডিসিশন নিতে পারবো। যখন আমরা বেটার ডিসিশন নিতে পারবো, তখন আমরা বেটার অ্যাকশন আমরা করতে পারবো। আর বেটার অ্যাকশনগুলো যদি নিতে থাকি আমরা, তখন আমরা আলটিমেট রেজাল্টটা পাবো। এটা আমাদের সাকসেসের ফাউন্ডেশন। তাই তোমাকে থিঙ্ক করতে হবে খুব ভালো করে, কি পড়বো, কতটুকু পড়বো, এটা পড়া লাগবে কিনা আসলে, কদিনের মধ্যে শেষ করব, কতটুকু প্রশ্ন সলভ করবো আমি, আমি কত সময় পাচ্ছি, কতটুকু রিভিশন দিব, এটা তোমাকে ঠিক করতে হবে। এ অনুযায়ী কাজ করলে তখন তুমি সাকসেস পাবা। তার প্রথমে তুমি ঠিক করো যে এখন তুমি কোন জায়গায় আছো, কোন কোন সাবজেক্টে তোমার উইকনেস, কোন কোন জায়গায় তোমার স্ট্রেংথ। হাতে সময় 2 মাস, তো তুমি আজকে দিন তুমি কি কি পড়বা, কতটুকু তুমি পড়বা, কতটুকু পড়লে তোমার সিলেবাসটা কাভার হবে, কতটুকু তুমি বাদ দিবা, কি কি জিনিস জিনিস তোমার পড়া লাগবে না। অন্য প্রতিযোগীর থেকে আগে থাকতে চাইলে তোমাকে কোন কোন জায়গা তোমাকে টাচ করতে হবে, এটা তোমাকে ঠিকঠাক করতে হবে। তাই তোমাকে 3টা ব্যাটল লড়তে হচ্ছে। একটা তোমার সাথে, তোমার চারপাশ সারাউন্ডিং এর সাথে, তোমার সাথে অন্য কম্পিটিটরদের সাথে তোমাকে লড়াই করতে হবে, আর একটা তোমার সাথে তোমার। এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাটলটা বেশি কঠিন? মনে হইতে পারে তোমার সাথে তোমার কম্পিটিটরদের লড়াইটা কঠিন হতে পারে, মনে হইতে পারে সারাউন্ডিং এর সাথে লড়াইটা কঠিন। আসলে না, আসল লড়াইটা হচ্ছে নিজের সাথে। নিজের সাথে লড়াই, যে তার হলো আসল কথা। সকালবেলা যখন তোমার প্রচুর ঘুম আসবে, যে মনে হবে আর এটা সম্ভব না 2 মাসের মধ্যে, আমি একটু ঘুমাই, তুমি ওই ব্যাটলে জিততে হবে। না, ঘুমালে চলবে না, আমি এখন উঠে যাবো, উঠে আমি পড়তে বসবো। যখন মনে হবে একটু ফেসবুক স্ক্রল করে আসি, দেখি এখানের মধ্যে কিছু আসছে কিনা নতুন করে কিছু,
দেখি শারমিন একটা নতুন কোনো ছবি দিয়েছে কিনা একটু দেখে আসি, একটা লাইক দিয়ে আসি, একটা একটা কেয়ার রিয়েক্ট দিয়ে আসি। তখন তুমি নিজেকে প্রিভেন্ট করবা যে না, আমি এখন ফেসবুকে ঢুকবো না, আমি সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকবো না, আমি এখন পড়ার টেবিলে বসবো। যখন তো মনে হবে, আমি সুমাইকে একটা কল দিই, সময় তুমি কেমন আছো সোনা জাদুমণি, 10 মিনিট ওর সাথে কথা বলে নষ্ট করলো তুমি এখানে। ও ভাত খাইছে কিনা, আজকে নাস্তা করছে কিনা, হাগু করছে কিনা, হাগুর কালার কেমন, ওর পায়খানা কষা কেন হইলো, এখন তোমার 2 মাস সময় তুমি এগুলো জানার কি দরকার? তুমি সব ঘুম থেকে উঠে সুমাইকে বলো, সুমাই ভালো থাকো, আজকে যা কথা হবে না, আমি পড়ার টেবিলে বসবো, ক্যাডার হলে দেখা হবে। তোমাকে এই জন্য অসংখ্য ব্যাটল তোমার চারপাশে। হুম? সুমাই তোমাকে নক দিয়ে বলবে যে তুমি তো সারাদিন আমার কোনো খোঁজ খবর নাও নাই। হ্যাঁ, তুমি ভাববা যে যেটা থাকবে না সেটা এমনি থাকবে না, এটা থাকা সে থাকবে। এই ব্যাটলগুলো তোমাকে আসলে জিততে হবে। তোমার বাসায় গেস্ট আসছে, অনেক মেহমান আসছে, তুমি চিন্তা করলে তাকে সময় দিতে হবে তোমার। না, তুমি 2 মাস অসামাজিক হলে কিচ্ছু আসা যায় না, 2 মাস দাওয়াত না খেলে কিচ্ছু আসা যায় না, 2 মাস বন্ধুদের সাথে আড্ডা না মারলে কিচ্ছু আসা যায় না। সবকিছু থেকে বাদ দিয়ে নিজেকে ডিটাচ করে শুধু পড়ার টেবিলে বসো। 2 মাসে তোমার কিছু যদি না হয়, 49 না হোক, 50-তে তুমি অনেক আগে থাকলা। ক্যাডার না হলে নন ক্যাডার জব বলে বাবা, নন ক্যাডার না হলে ব্যাংকে জব বলে বাবা, কিছু একটা পাবা তুমি। তাহলে তুমি নিজেকে, তুমি সবকিছু থেকে আলাদা করে ফেলো। এই যুদ্ধটা জেতাটা খুবই কঠিন, বেশিরভাগ লোকজন আমরা এখানে ফেল করি। হ্যাঁ, সাকসেস কিন্তু কোনো আসলে অ্যাক্সিডেন্ট না। তোমার সাকসেসফুল পিপল যে কাজটা করে ওভার অ্যান্ড ওভার, এই কাজটা তুমিও যদি করো তাহলে তুমি সেম রেজাল্ট পাবা। আমরা তোমাদের সাথে কালকে আমি তোমাদের দেখাবো যে আমরা এখানে কি করি আসলে, যে তুমি সফলতা পাওয়ার জন্য কম সময়ে যে কি তুমি নিজে কি করতে পারো, বা আমরা কি করি এখানের মধ্যে। ফেলিউর বরং একটা অ্যাক্সিডেন্ট। তো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব স্পেশাল বিশেষ ভালো করে দেওয়ার জন্য, কারণ এখানে অন্যদের সাথে কাটমার্কের কোনো লড়াই করা লাগতেছে না। তোমার সাবজেক্টের লোকজনের সাথে তোমার লড়াইটা, 900 নম্বরের ক্লান্তিকর একটা লিখিত পরীক্ষা নাই। তুমি যদি কঠোর পরিশ্রম করো 2 মাস, 49 না হোক 50-তে তুমি আগে থাকবা। ওটা না হলে নন ক্যাডার হলে পাবা, ওটা না হলে তুমি কোন একটা জব হলে পাবা, ব্যাংক হলে পাবা, কিছু একটা হলে তুমি পাবা। তো আমাদের আজকের ওয়েবিনার যতটুকু বললাম, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবা টেলিগ্রাম গ্রুপ যেটা করা হয়েছে সেখানের জন্য। প্লাস কালকে সেশনে তোমরা অবশ্যই আসবা, সেখানে আমরা 2 মাস পড়ার, 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করার জন্য কোন কোন স্ট্র্যাটেজি, কেমনে পড়বা, টাইম মেনটেন কেমনে করবা এখানের মধ্যে, তো এনার্জি ধরে রাখবা কিভাবে, সব স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আগামীকাল। তো আজকে আমরা কোনো কোশ্চেন নিচ্ছি না, কালকে সেশন শেষে আমরা লম্বা সময় তোমাদের অনেক কথা শুনবো, তোমাদের কোশ্চেনগুলো নিব, আমরা তখন কমেন্ট সেকশন অন করব। আমি আশা করবো তোমরা বেশিরভাগই কালকেও আমাদের সাথে জয়েন করবা। তো আজকে তোমরা আমার সাথে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদের কাছে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।